এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 90 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 90 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে গড় নির্ণয় করো। দেখো, আমরা কিন্তু এখানে অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এবং প্রত্যেকটি অঙ্কে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোর গড় কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা সবচাইতে সহজ নিয়মে কিভাবে করে গড় নির্ণয় করতে পারি তোমাদের তো নিশ্চয়ই মনে আছে। আমরা কিন্তু এর আগের পৃষ্ঠাতে গড় নির্ণয়ের একটি সূত্র শিখেছিলাম, তাই না? গড় নির্ণয়ের সেই সূত্রটি হচ্ছে কি, আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে এই যে সূত্র, এই সূত্রটাকে ব্যবহার করে আমরা কিন্তু এখানে প্রত্যেকটি অঙ্ককে খুব সহজেই সমাধান করতে পারি। দেখো কিভাবে, আমরা জানি কি গড় সমান রাশিগুলোর যোগফল, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটি সংখ্যাকেই বলা হয় এক একটি রাশি, ঠিক আছে? তাহলে এই রাশিগুলোর যোগফল আমাদের প্রথমে বের করতে হবে, অর্থাৎ এই প্রত্যেকটি রাশিকে আমাদের কিন্তু যোগ করতে হবে। 4, 3, 7, 5, 3 এই প্রত্যেকটিকে আমাদের যোগ করতে হবে। যোগ করার পরে আমরা যেটি পাবো সেটিকে ভাগ করতে হবে কি দ্বারা? রাশিগুলোর সংখ্যা দ্বারা। অর্থাৎ এখানে মোট কতটি রাশি রয়েছে দেখো, আমরা সেই সংখ্যাটা যদি গণনা করি, 1টি রাশি, 2টি রাশি, 3টি রাশি, 4টি রাশি, 5টি রাশি, তাই না? যেহেতু 5টি রাশি রয়েছে তার মানে 5 দ্বারা কিন্তু আমরা ভাগ করব, তাই না? আমরা যোগ করে যা পেয়েছি সেটিকে ভাগ করব হচ্ছে 5 দ্বারা, যেহেতু 5টি রাশি রয়েছে। যখন আমরা ভাগটিকে করব তখন কিন্তু আমরা খুবই সহজেই গড়টিকে বের করতে পারবো, তাই না? আচ্ছা চলো তাহলে আমরা এখান থেকে যদি কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে বলা হয়েছে 4, 3, 7, 5, 3। তাহলে এই যে রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি বা এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলোর গড় যখন আমরা নির্ণয় করবো আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু শুরুতেই লিখতে পারি, আমরা শুরুতে কিন্তু গড়ের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটিকে লিখবো, ঠিক আছে? আমরা লিখবো হচ্ছে আমরা জানি, আমরা লিখবো হচ্ছে আমরা জানি, আমরা জানি, আমরা জানি। আচ্ছা, আমরা কিন্তু গড়ের সেই সূত্রটি জানি, তাই না? আমরা কিন্তু সেই গড়ের সূত্রটিকে এখানে লিখে দেব। লিখবো আমরা জানি গড় সমান, গড় সমান রাশিগুলোর যোগফল, তাই না? রাশিগুলোর, রাশিগুলোর, দেখো রাশিগুলোর যোগফল, যোগফল, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, তাই না? রাশিগুলোর, দেখো রাশিগুলোর আমরা কি লিখলাম? রাশিগুলোর সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা গড়ের যে সূত্রটি শিখেছি সেটি হচ্ছে কি, আমরা লিখলাম হচ্ছে আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এই যে গড়ের সূত্রটি, এই সূত্রটি কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এই সূত্রটি এত ছোট একটি সূত্র, তবে এই সূত্রটি যদি আমাদের জানা থাকে, আমাদের যদি মুখস্থ থাকে, তাহলে কিন্তু আমরা যে কোনো রাশির বা যে কোনো সংখ্যার গড় খুবই সহজেই আমরা সমাধান করতে পারবো, মানে বের করতে পারবো, ঠিক আছে? দেখো কিভাবে, দেখো এটি খুবই মজার একটি বিষয়। আচ্ছা, আমরা এই গড়ের পরে যে সমান চিহ্নটা দেখতে পাচ্ছি এই সমান চিহ্নের নিচে যদি আমরা আরও একটি সমান চিহ্ন দিই, দেখো এখানে আরও একটি সমান চিহ্ন আমরা দিলাম। এখন আমাদের শুরুতে বলা হয়েছে কি, আমাদেরকে শুরুতে বলা হয়েছে রাশিগুলোর যোগফল। অর্থাৎ রাশি বলতে কি বোঝায়? এই প্রত্যেকটিকে, অর্থাৎ এক একটিকে কিন্তু এক একটি রাশি বলা হয়, তাই না? তাহলে এই রাশিগুলোর যোগফল কিন্তু আমাদের শুরুতে বের করতে হবে, যেহেতু এখানে বলা হয়েছে রাশিগুলোর যোগফল। এখন এই প্রত্যেকটিকে যদি আমরা যোগ করি, দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 4, 4 এবং 3কে যোগ করলে হয় 7, 7-এর সাথে আরও 7কে যোগ করলে হয় 7, 7 এবং 7 মিলে হয় 14, তাই না? 14-র সাথে যদি আমরা এই 5কে যোগ করি তাহলে 14 এবং এই 5 মিলে কিন্তু হয়ে যায় 19, এবং এই 19-এর সাথে যদি আরও 3কে যোগ করি, 19 এবং 3 মিলে কিন্তু হয়ে যাবে 22, তাই না? তাহলে রাশিগুলোর যোগফল আমরা পাচ্ছি কত? 22, অর্থাৎ এর প্রত্যেকটি রাশিকে যোগ করে আমরা পাচ্ছি 22, ঠিক আছে? এবারে দেখো এই মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কি একটি ভাগ চিহ্ন, এই ভাগটিকে আমরা ঠিক একই রকমভাবে এখানে রেখে দেব, এবং তারপরে আমাদের বলা হয়েছে রাশিগুলোর সংখ্যা। তাহলে এই রাশিগুলোর সংখ্যা দ্বারা আমরা কি বুঝতে পারি? অর্থাৎ এইখানে মোট কতটি রাশি রয়েছে দেখো, আমরা যদি গণনা করি, 1টি রাশি, 2টি রাশি, 3টি রাশি, 4টি রাশি, 5টি রাশি। যেহেতু 5টি রাশি তার মানে কিন্তু আমরা এখানে লিখে দেব 5, অর্থাৎ যে কয়টি রাশি থাকবে আমরা কিন্তু সেই কয়টি সংখ্যাকে এখানে লিখে দেবো। যেহেতু 5টি রাশি আমরা লিখে দিলাম 5। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 22 ভাগ 5। এখন এই 22কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, দেখো আমরা কিন্তু আলাদা জায়গাতে ভাগটিকে করবো, হ্যাঁ? আমরা 5 দ্বারা যদি 22কে ভাগ করি দেখি কয়বার ভাগ যায়। আচ্ছা দেখো, আমরা
যদি লক্ষ্য করে দেখো এখানে যেহেতু 5 রয়েছে, আমরা 5-এর ঘরের নামটা পড়ে পড়ে দেখব যে 5-এর সঙ্গে কতকে গুণ করলে 22-এর সবচাইতে কাছের ছোট সংখ্যাটিকে আমরা পেতে পারি, তাই না? 22-এর চাইতে বড় হলে কিন্তু হবে না, 22-এর চাইতে ছোট হতে হবে। আচ্ছা, আমরা যদি 5-এর ঘরের নামটা পড়ি, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, অর্থাৎ 5-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 5 25। 25 মানে কি 22-এর চাইতে কিন্তু বড় হয়ে গেল, তাই না? আমরা জানি বড় হলে হবে না, তাহলে 5কে 5 দ্বারা গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, তার মানে আমরা এবার গুণ করবো কত দ্বারা? 4 দ্বারা। আচ্ছা দেখো এবারে 4 দ্বারা গুণ করলে কত হয়? 4 5 20। এই 20 কিন্তু 22-এর চাইতে ছোট, তাহলে আমরা এই নিচে লিখতে পারি হচ্ছে 20। আমরা লিখে দিলাম 4 5 20। এবার এই 22 থেকে যদি নিচের 20কে আমরা বিয়োগ করে দিই, 2 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 2, 2 থেকে 2 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, এই জন্য আমরা কিন্তু এখানে কিছুই লিখবো না। এবারে দেখো আমরা কিন্তু নিচে পাচ্ছি হচ্ছে কি শুধুমাত্র 2। এখন এই 2কে কি আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না কিন্তু, কারণ হচ্ছে কি, কারণ এই 2 কিন্তু ছোট, তাই না? 5-এর চাইতে ছোট। আচ্ছা, এখন আমরা তাহলে কি করতে পারি? আমরা কি এইভাবে রেখে দিতে পারবো? এইভাবেও কিন্তু রেখে দিতে পারবো না, আমাদের এই নিচে কিন্তু 0 বানাতে হবে, ঠিক আছে? যত সময় পর্যন্ত আমরা নিচে 0 না পাবো তত সময় কিন্তু আমাদের ভাগ করতে করতে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমরা কিন্তু এখন এই 2টাকে 5-এর চাইতে বড় বানাবো। এবারে কিভাবে করে বড় বানাতে পারি? দেখো এই যে 22 আমরা দেখতে পাচ্ছি, এই 22 কি? 22 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না? আমরা কিন্তু এর আগেও পূর্ণ সংখ্যা সম্পর্কে শিখেছি। আমরা জানি 1 2 3 4 5 6 7 8, এই যে সমস্ত সংখ্যাগুলো আমরা জানি, এই যে 1 2 3 4 এইগুলো হচ্ছে কি এক একটি পূর্ণ সংখ্যা, তাই না? এবং যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে মানে শেষে কিন্তু একটি দশমিক থাকে। এই দশমিকটি লেখা থাকলেও এখানে দশমিক রয়েছে, এবং যদি এখানে দশমিক নাও দেওয়া থাকে তারপরেও কিন্তু আমরা কিন্তু এখানে বুঝে নেব যে একটি দশমিক রয়েছে, ঠিক আছে? তাহলে 22 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, তার মানে এই 22-এর ডান পাশেও কিন্তু একটি দশমিক রয়েছে। এবারে আমরা যে কাজটি করবো, এই দশমিকটাকে সরাসরি উপরে এইখানে উত্তরের ঘরে আমরা নিয়ে যাব। যখন আমরা উত্তরের ঘরে একটি দশমিক কোনোভাবে বসাতে পারবো, তখন কিন্তু এইখানে আমরা চাইলে যে কয়টি শূন্য আমাদের দরকার আমরা সেই কয়টি শূন্য এখানে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এই উত্তরটিকে মেলানোর জন্য আমাদের যে কয়টি শূন্য দরকার সেই কয়টি শূন্য আমরা এখানে লিখতে পারবো। আমরা প্রথমে ধরো একটি শূন্য এখানে লিখলাম, ঠিক আছে? একটি শূন্য লিখে এই শূন্যটাকে নিচে আমরা নামিয়ে দিলাম। এবারে 2 এবং 0 মিলে হয়ে গেল 20। এখন দেখো তো 5-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 20 পাই? আমরা জানি 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, অর্থাৎ 5-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 5 20, তাই না? অর্থাৎ এই 20-এর সঙ্গে কিন্তু মিলে গেল। এখন এই উপরের 20 থেকে নিচের 20কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমি তোমাদের বলেছি যখন আমরা নিচে 0 পাবো তখন আমরা বুঝবো যে আমাদের ভাগটিকে করা হয়ে গেছে। তাহলে আমরা ভাগফল পাচ্ছি কত? আমরা কিন্তু ভাগফল পাচ্ছি 4.4, তাই না? আমরা এখানে সমান সমানের নিচে আরও একটি সমান সমান চিহ্ন দিয়ে আমরা লিখবো হচ্ছে 4.4, তাই না? এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু আবারও লিখতে পারি 4.4। দেখো আমরা এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 4.4, অথবা আমরা লিখতে পারি হচ্ছে কি, আমরা লিখতে পারি উত্তর দিয়ে লিখতে পারি নির্ণেয় গড় 4.4। আমরা এইভাবে যদি লিখি তাহলে আরও সুন্দর হবে। হ্যাঁ, আমরা লিখতে পারি হচ্ছে নির্ণেয় গড়, দেখো নির্ণেয় গড় হচ্ছে কত? 4.4, তাই না? নির্ণেয় গড় সমান 4.4, এটি হচ্ছে আমাদের উত্তর। তোমরা এই যে দেখো আমি যে রাফটি করেছি, এই রাফটি কিন্তু তোমরা খাতার আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? এই অঙ্কের যে পৃষ্ঠাটি এটি কিন্তু একদম ফ্রেশ থাকবে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো রাফ করা যাবে না। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার যদি এখান থেকে আমরা আরও একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমরা যদি 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে 17, 16, 20, 19, 15 এবং 21। তাহলে এই সংখ্যাগুলোর গড় যদি আমরা নির্ণয় করি, আমরা কিন্তু ঠিক আগের অঙ্কের মতোই একই রকম নিয়ম অনুসরণ করি এটিকে সমাধান করব। আমরা কি করব? আমরা শুরুতে কিন্তু গড়ের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটিকে আমরা লিখব, তাই না? তাহলে আমরা শুরুতে লিখব হচ্ছে আমরা জানি, আচ্ছা আমরা কি জানি? আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল, এরপরে কি ভাগ রাশিগুলোর সংখ্যা, তাই না? আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আচ্ছা,
আমাদের কিন্তু গড়ের যে সূত্রটি সেটি লেখা হয়ে গেল। আমরা লিখলাম আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। দেখো এই একটি মাত্র কিন্তু সূত্র, কিন্তু আমরা যতবারই এই গড় অঙ্কগুলোকে সমাধান করব অর্থাৎ গড় বের করব, ততবারই কিন্তু আমরা এই ছোট সূত্রটি ব্যবহার করে খুব সহজে অঙ্কগুলোকে সমাধান করতে পারি। ঠিক আছে, আমাদের এই একটি সূত্র মুখস্থ রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে, আর কিন্তু আমাদের কোনো কষ্টের কিছু নেই। হ্যাঁ, আমাদের কিন্তু আর বেশি কিছু মুখস্থ করতে হবে না। আচ্ছা, এবারে দেখো এই সূত্র অনুযায়ী যদি আমরা এই সংখ্যাগুলোর গড়টাকে নির্ণয় করার চেষ্টা করি, আমরা সমান সমান চিহ্নের নিচে আমরা কিন্তু আরও একটি সমান চিহ্ন দিব। এবার প্রথমে বলা হয়েছে কি রাশিগুলোর যোগফল, অর্থাৎ এই যে রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটি রাশিকে কিন্তু আমরা যোগ করব। ঠিক আছে, আচ্ছা যদি আমরা প্রথমে যোগ করে দেখি। আচ্ছা দেখো, আমরা শুরুতে যে কাজটি করবো সেটা হচ্ছে শেষে যে সংখ্যাগুলো রয়েছে এই শেষের সংখ্যাগুলোকে আমরা যোগ করবো। যেমন এখানে রয়েছে শেষে 7, 7-এর সঙ্গে আমরা এইখানে শেষে রয়েছে 6, এই শেষের সংখ্যাগুলোকে আমরা যোগ করবো। 7 এবং 6কে যোগ করলে হয়ে যায় 13, তাই না? 13-র সঙ্গে এই শূন্যকে যদি আমরা যোগ করি, শূন্যকে যোগ করলে কিন্তু 13ই হয়ে যায়। 13-র সঙ্গে এখানে শেষে রয়েছে 9, 13 এবং 9কে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 22, 22 এবং এই 5কে যোগ করলে কিন্তু হয়ে যাবে 27, 27 এবং এই 1কে যোগ করলে হয়ে যাবে 28, তাই না? তাহলে দেখো এই যে 28 আমরা পাচ্ছি, 28-এর 8কে লিখলাম আমরা এইখানে এবং হাতে কিন্তু থাকলো আমাদের এবারে 2। এখন আমরা কি করব, আমরা এই প্রথমে যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলোকে এবারে আমরা যোগ করে দেব। দেখো 1, 1-এর সঙ্গে আরও 1 যোগ করলে হয়ে যায় 2, 2 এবং এই 2 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে আরও 2 মিলে হয়ে যায় কত 8, 8 পাচ্ছি আমরা এখানে, তাই না? 8-এর সঙ্গে হাতে যে আমাদের 2 ছিল এই 2কে যদি আমরা যোগ করে দিই তাহলে 8 এবং 2 মিলে কত হয়ে যায়, 8 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 100 কত হয়ে যায়, দেখো সরি 8 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 10, তাই না? তাহলে আমরা এখানে যদি লিখে দিই 10, তাহলে এখানে কিন্তু মোট আমাদের হয়ে যায় 108, তাই না? আমরা এই রাশিগুলোর যোগফল যখন বের করলাম, রাশিগুলোকে যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে 108। এবারে দেখো পাশে রয়েছে একটি ভাগ, এই ভাগটিকে আমরা এইখানে একই রকমভাবে রেখে দিব এবং তারপরে বলা হয়েছে কি রাশিগুলোর সংখ্যা। তাহলে রাশিগুলোর সংখ্যা দ্বারা আমরা কি বুঝি, আমরা কিন্তু বুঝি যে এইখানে মোট কতটি রাশি রয়েছে, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি গণনা করি এই 17 একটি রাশি, 16 একটি রাশি, এভাবে কতটি রাশি রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, যেহেতু 6টি রাশি রয়েছে যার কারণে কিন্তু আমরা এখানে লিখে দেব 6। দেখো কত সহজ আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই 108কে আমরা ভাগ করব 6 দ্বারা, তাই না? তাহলে আমরা যদি ভাগ করি, দেখো আমরা প্রথমে লিখলাম 6 এবং শেষে লিখলাম, আমরা মাঝে লিখলাম হচ্ছে 108। এবার যদি ভাগটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা কি করব, 6 দ্বারা প্রথমে এক অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। তাহলে এক অঙ্ক মিলে কিন্তু এখানে হয়ে যায় শুধুমাত্র 1, তাই না? 1কে কিন্তু আমরা 6 দ্বারা ভাগ করতে পারি না, কারণ 1 ছোট। এই জন্য আমরা কি করব, পাশাপাশি যে 2টি অঙ্ক রয়েছে এই 2টি অঙ্ককে একসঙ্গে ভাগ করার চেষ্টা করব। তাহলে 1 এবং 0 এই 2টি মিলে হয়ে যায় 10, তাই না? তাহলে এই 10কে এবার আমরা 6 দ্বারা ভাগ করার চেষ্টা করব। আমরা যদি 6 দ্বারা 10কে ভাগ করি কয়বার ভাগ করা যাবে, আমরা যদি 6 একে 6, 6 2 12, অর্থাৎ 6-এর সঙ্গে 2কে গুণ করলে হয়ে যায় কিন্তু 10-এর চাইতে বড় হয়ে যায়, তাই না? 12 হয়। তাহলে আমরা কিন্তু 2 দ্বারা গুণ করতে পারবো না, আমরা 6কে 1 দ্বারা গুণ করব, তাই না? 6 একে হয়ে যায় 6। এবারে দেখো এই 10 থেকে যদি নিচের 6কে আমরা বিয়োগ করে দিই, আমরা যদি 10 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 4, আমরা লিখে দিলাম 4। পাশে রয়েছে 8, এই 8কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। যখন আমরা নিচে 8কে নামিয়ে নিয়ে আসলাম তখন 4 এবং 8 মিলে হয়ে গেল 48। এবার এই 48কে যদি 6 দ্বারা ভাগ করে আমরা কয়বার ভাগ করতে পারবো, আমরা জানি 6 একে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, তারপর হচ্ছে কি 6 7 42, তারপর হচ্ছে 6 8 48, তাই না? অর্থাৎ 6-এর সঙ্গে যদি আমরা 8কে গুণ করি তাহলে হয়ে যায় 6 8 48। দেখো আমরা কিন্তু 48 এখানে পেয়ে যাচ্ছি, অর্থাৎ 48 থেকে নিচের 48কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি নিচে যখন আমরা 0 পেয়ে যাই তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের অঙ্কটি সমাধান করা হয়ে গেছে, তাই না? আমরা উত্তর পাচ্ছি কত, উত্তর পাচ্ছি 18। তাহলে এই 18কে লিখে দেবো আমরা এইখানে। তাহলে এই 18 দ্বারা আমরা কি বুঝতে পারি, 18 দ্বারা বুঝতে পারি কিন্তু নির্ণেয় গড় 18, তাই না? এই 18ই হচ্ছে কি আমাদের গড়, তাই না? আচ্ছা তাহলে আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে কি নির্ণেয় গড়, আমরা লিখতে পারি হচ্ছে নির্ণেয় গড় সমান কত, 18। আশা করি এই অঙ্কটি তোমরা খুবই সহজেই এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত
প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে লেখাপড়া করে তার একটি তালিকা তৈরি করেছে। সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে লেখাপড়া করেছে। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে লেখাপড়া করে তার একটি তালিকা তৈরি করেছে। অর্থাৎ রেজা গত যে সপ্তাহটা চলে গেছে সেই সপ্তাহে সে সে কি বলা হয়েছে, শনিবার থেকে একদম বৃহস্পতিবার পর্যন্ত সে প্রত্যেক দিন কত ঘন্টা করে পড়াশোনা করেছে তার কিন্তু একটি তালিকা দেখো এখানে তৈরি করেছে, তাই না? অর্থাৎ দেখো শনিবারে আমরা শুরুতে দেখতে পাচ্ছি হচ্ছে বার, এই উপরে দেখতে পাচ্ছি আমরা বার, শনিবার, রবিবার, সোমবার, এবং নিচে দেখতে পাচ্ছি হচ্ছে ঘন্টা। অর্থাৎ এক এক দিনে সে কয় ঘন্টা করে পড়াশোনা করেছে। যেমন শনিবারে সে পড়াশোনা করেছে 2 ঘন্টা, তারপরে রবিবারে পড়াশোনা করেছে 1.5, মানে এটিকে আমরা বলতে পারি কিন্তু 1.5 ঘন্টা, তাই না? অর্থাৎ এবারে আমরা দেখতে পাচ্ছি সোমবারে 1 ঘন্টা, মঙ্গলবারে আবারও 1.5 ঘন্টা, বুধবারে পড়াশোনা করেছে 1 ঘন্টা এবং বৃহস্পতিবারে সে পড়াশোনা করেছে 2 ঘন্টা। এখন বলা হয়েছে সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে লেখাপড়া করেছে। এই দেখো এখানে আমাদের মোট কতটি দিনের হিসাব দেওয়া রয়েছে, একটি, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, মানে হচ্ছে কয়েকদিন, 1 2 3 4 5 6 দিন, 6 দিনের হিসাব কিন্তু দেওয়া রয়েছে, তাই না? এখন আমাদের বের করতে হবে যে সে প্রতিদিন গড়ে কয় ঘন্টা করে লেখাপড়া করেছে। এই যে 6 দিনের হিসাব রয়েছে এইখান থেকে কিন্তু আমাদের গড়ে সে এক এক দিনে কয় ঘন্টা করে লেখাপড়া করেছে সেটি বের করতে বলা হয়েছে, তাই না? এখন এটিকে আমরা কীভাবে বের করতে পারি? এটি কিন্তু খুবই সহজে আমরা বের করতে পারি। ঠিক আগে যে সূত্রটি আমরা ব্যবহার করেছিলাম, তাই না, গড়ের যে সূত্রটি আমরা শিখেছি সেই সূত্রটিকে ব্যবহার করেই কিন্তু আমরা এটিকে খুবই সহজেই সমাধান করতে পারি। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে কী লিখতে পারি? আমরা কিন্তু 1 নাম্বার দিয়ে শুরুতে লিখব হচ্ছে, আমরা জানি গড় সমান রাশিগুলোর সংখ্যা ভাগ রাশিগুলোর, আমরা লিখব হচ্ছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। অর্থাৎ এই যে রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই রাশিগুলোকে শুরুতে আমরা যোগ করব, যোগ করে আমরা ভাগ করব কত দ্বারা? এখানে মোট কতটি রাশি রয়েছে? 1টি রাশি, 2টি রাশি, 3টি, 4টি, 5টি, 6টি। আমরা কিন্তু 6 দ্বারা এটিকে ভাগ করব, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, 1 নাম্বার দিয়ে আমরা লিখতে পারি, আমরা জানি, আমরা কিন্তু শুরুতেই সূত্রটিকে লিখবো, তাই না? আমরা লিখবো আমরা জানি কি গড় সমান, আমরা গড়ের যে সূত্রটি সেই সূত্রটিকে লিখে দেবো। আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল, দেখো রাশিগুলোর যোগফল, এরপরে লিখবো কি ভাগ রাশিগুলোর সংখ্যা, তাই না? ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। আচ্ছা, আমরা লিখলাম কি, আমরা কিন্তু গড়ের সূত্রটি লিখলাম হচ্ছে, আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। দেখো ঠিক একই সূত্রটাকে ব্যবহার করে কিন্তু আমরা প্রত্যেকটি অঙ্ককেই সমাধান করে ফেলছি, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব? এবারে আমরা এই সমানের নিচে আরও একটি সমান চিহ্ন দেবো, তাই না? এবারে আমাদের বলা হয়েছে কি, দেখো শুরুতে বলা হয়েছে রাশিগুলোর যোগফল। অর্থাৎ রাশিগুলোর যোগফল দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি সে যেহেতু শনিবারে, দেখো আমাদের বলা হয়েছে শনিবারে সে 2 ঘন্টা পড়াশোনা করেছে, রবিবারে হচ্ছে সে 1.5 ঘন্টা পড়াশোনা করেছে। এই যে ঘন্টার হিসেবগুলো দেওয়া রয়েছে, এই প্রত্যেকটি ঘন্টার হিসেবকে কিন্তু আমরা এবারে যোগ করব। আচ্ছা, আমরা যদি এটিকে যোগ করি, দেখো আমরা যদি একটু নিচে যোগ করি, শনিবারে সে পড়াশোনা করেছে 2 ঘন্টা, এরপরে রবিবারে করেছে হচ্ছে 1.5 ঘন্টা, তারপরে সোমবারে করেছে হচ্ছে 1 ঘন্টা, এরপর মঙ্গলবারে করেছে 1.5 ঘন্টা, এরপরে বুধবারে করেছে 1 ঘন্টা এবং বৃহস্পতিবারে পড়াশোনা করেছে 2 ঘন্টা। তাহলে এই প্রত্যেকটিকে যদি আমরা যোগ করি, দেখো এই সব কয়টিকে যদি আমরা যোগ করি, আমরা এই দশমিকের পরে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলোকে যদি শুরুতে যোগ করি, দেখো তাহলে কত হয়? আমরা দেখতে পাচ্ছি 5 এবং 5 এই দুটিকে যোগ করলে কিন্তু হয়ে যায় 10, তাই না? 10-এর শূন্যকে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের এবারে 1। এখন আমরা কি করবো? এই দশমিকের সোজা আমরা কিন্তু এখানে একটি দশমিক দিয়ে দিব। এবার আমরা এই পাশে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে যদি যোগ করি, 2 এবং 1 মিলে হয়ে যায় 3, 3 এবং আরও 1 মিলে হয়ে যায় 4, 4 এবং আরও 1 মিলে হয়ে যায় 5, 5 এবং আরও 1 মিলে হয়ে যায় 6, 6 এবং আরও 1 মিলে হয়ে যায় 6 এবং আরও 2 মিলে কিন্তু হয়ে যায় 8, তাই না? 8-এর সঙ্গে হাতে যে 1 ছিল, 8 এবং হাতের এই 1 মিলে কিন্তু হয়ে যায় 9। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 9.0 ঘন্টা, তাই না? এখানে যেহেতু ঘন্টার হিসেব আমাদের দেওয়া রয়েছে, তাহলে আমরা এটিকে কি বলতে পারি? 9.0 ঘন্টা মানে কি? 9 ঘন্টা 0 মিনিট। তার মানে কিন্তু আমরা এটিকে বলতে পারি শুধুমাত্র 9 ঘন্টা, তাই না? আচ্ছা, তাহলে রাশিগুলোর যোগফল আমরা পাচ্ছি হচ্ছে 9, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে 9। আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম 9। এরপরে দেখো
এখন আমরা এই পাশে যেহেতু একটি ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি, দেখো এই ভাগ চিহ্নটাকে আমরা এখানে লিখে দেব এবং ভাগের পরে বলা হয়েছে রাশিগুলোর সংখ্যা। তাহলে আমরা মোট কতটি রাশি বইতে দেখতে পাচ্ছি? দেখো শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা যদি গণনা করি, দেখো কতটি রাশি হয়। শনিবারে 1, রবিবারে 2, সোমবারে 3, মঙ্গলবারে 4, তারপর হচ্ছে বুধবারে 5, বৃহস্পতিবারে 6। তাহলে আমরা কিন্তু এখানে মোট শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট 6টি রাশি পাচ্ছি, তাই না? যার কারণে কিন্তু আমরা এখানে লিখে দেব 6। আচ্ছা, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 9/6। এখন এই 9কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, আমরা যদি একটু আলাদা জায়গাতে ভাগ করি, দেখো 6 দ্বারা যদি আমরা 9কে ভাগ করি, আমরা কিন্তু 9কে লিখবো মাঝখানে, তাই না? যে সংখ্যাকে ভাগ করা হয় সেটিকে কিন্তু লিখতে হয় মাঝখানে। আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম 9। এবার যদি আমরা ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 6 দ্বারা 9কে কিন্তু একবার ভাগ করতে পারবো, তাই না? আমরা জানি 6 একে 6। এখন এই 9 থেকে 6কে বিয়োগ করলে থাকে হচ্ছে 3, আমরা লিখে দিলাম 3। এবার এই 3কে কি 6 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না কিন্তু। তাহলে এখন আমাদের কি করতে হবে? 3কে আগে 6-এর চাইতে বড় বানাতে হবে, তাই না? ও কিন্তু এখনও ছোট রয়েছে, ওকে আমরা কীভাবে বড় বানাবো? আমরা জানি এই যে 9 কিন্তু একটি পূর্ণ সংখ্যা এবং যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে একটি দশমিক থাকে, তাই না? এটি দেয়া থাকলেও এখানে দশমিক রয়েছে, না দেয়া থাকলেও দশমিক রয়েছে। তাহলে এই দশমিকটাকে আমরা কি করব? এই যে উত্তরের ঘরে আমরা লিখে নিয়ে যাব, তাই না? যখন আমরা উত্তরের ঘরে একটি দশমিক পাবো, তখন কিন্তু আমরা চাইলে এখানে যে কয়টি শূন্য আমাদের দরকার অঙ্কটিকে মিলানোর জন্য, সেই কয়টি শূন্য আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি, তাই না? আচ্ছা, দেখো আমরা যদি শুরুতে একটি শূন্য দেই, এখন এই শূন্যটাকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ, যখন এই শূন্যটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, এখন 3 এবং 0 মিলে হয়ে গেল কত? 30 হয়ে গেল। তার মানে এখন কিন্তু 6-এর চাইতে অনেক বড় হয়ে গেল। এবারে আমরা যদি 6 দ্বারা 30কে ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি 5 ছক 30, অর্থাৎ 5 বার ভাগ করা যায়, তাই না? আমরা এখানে উত্তরের জায়গাতে লিখে দেবো 5 এবং 5 ছক যেহেতু 30 হয়, আমরা নিচে লিখে দেবো 30। এবার এই 30 থেকে নিচের 30কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা নিচে 0 পেয়ে যাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারি আমাদের অঙ্কটি করা হয়ে গেছে, তাই না? আমরা উত্তর পাচ্ছি কত? 1.5। আমরা এখানে লিখতে পারি 1.5। তাহলে এটি হচ্ছে কি? এটি হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আমরা এটি দ্বারা বুঝতে পারি হচ্ছে রেজা প্রতিদিন গড়ে 1.5 ঘন্টা করে বাড়িতে লেখাপড়া করেছে। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে নির্ণেয় গড়। আমরা লিখবো হচ্ছে নির্ণেয় গড় সমান 1.5 এবং আমরা শেষে কিন্তু লিখতে পারি ঘন্টা, তাই না? আমরা শেষে কিন্তু চাইলে ঘন্টা লিখে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই অঙ্কটিও দেখো কত সহজেই সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা, যেহেতু আমরা এই 1 নম্বরের অঙ্কটিকে সমাধান করে ফেলেছি, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এর আগে আমি তোমাদেরকে বলে রাখি, এই যে 1 নম্বরে আমরা 4টি অঙ্ক দেখতে পাচ্ছি, এখান থেকে আমি কিন্তু তোমাদেরকে 2টি অঙ্ক সমাধান করে দেখিয়েছি, তাই না? বাকি যে 2টি অঙ্ক তোমরা কিন্তু গড়ের যে সূত্রটি আমরা শিখেছি, সেই সূত্রটি ব্যবহার করে এই বাকি অঙ্কগুলোকেও সমাধান করবে। এটি হচ্ছে তোমাদের কাজ। এবার যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমাদেরকে 2 নম্বরে বলা হয়েছে একটি বাক্সের 20টি কমলার মধ্যে আমরা 3টির ওজন মেপে পেলাম যথাক্রমে 335 গ্রাম, 220 গ্রাম এবং 371 গ্রাম। আচ্ছা, আমরা যদি এটিকে আবার একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি বাক্সের মধ্যে 20টি কমলা রয়েছে, ঠিক আছে? এখন এই 20টি কমলা থেকে আমরা 3টির ওজন মেপেছি। হ্যাঁ, 3টির ওজন যখন আমরা পরিমাপ করলাম, তখন পেলাম একটির ওজন পেয়েছি 335 গ্রাম, একটির ওজন পেয়েছি 320 গ্রাম এবং আরেকটির ওজন পেয়েছি 371 গ্রাম, ঠিক আছে? এবারে দেখো এই যে উদ্দীপকটি আমরা দেখতে পাচ্ছি, এই উদ্দীপক থেকে আমাদের কিন্তু 2টি প্রশ্ন করা হয়েছে, তাই না? আচ্ছা, এখন 1 নম্বরে কি বলা হয়েছে? 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে কমলা 3টির গড় ওজন নির্ণয় করো। আচ্ছা, আমরা যে 3টি কমলার ওজন মেপেছিলাম, তাই না? 3টি কমলার কিন্তু ওজন আমরা পরিমাপ করে 3 রকমের ওজন কিন্তু পেয়েছি। এখন এই যে 3টি কমলা, এই 3টি কমলার গড় ওজন কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটি কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারি, তাই না? কারণ আমরা কিন্তু গড়ের যে সূত্রটি সেটি কিন্তু আমরা জানি। সেই সূত্রটিকে ব্যবহার করেই আমরা কি করব? এবারে এই 3টি কমলার গড় যে ওজন সেটিকে আমরা কি করব? নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমরা 2-এর 1 নম্বর দিয়ে কি লিখতে পারি? দেখো আমরা কিন্তু লিখতে পারি হচ্ছে কি, দেখো আমরা শুরুতে যে কাজটি করবো, এই যে 3টি কমলার ওজন আমাদের দেওয়া রয়েছে। হ্যাঁ, এই 3টি কমলার যে ওজন আমরা পেয়েছি 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম, এই 3টিকে কিন্তু আমরা যোগ করব। যোগ করে আমরা ভাগ করব কত দ্বারা? যেহেতু এখানে 3টি রাশি রয়েছে, যার কারণে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে 2-এর 1 নম্বর দিয়ে আমরা কি লিখবো? শুরুতে 2-এর 1 নম্বর দিয়ে লিখবো হচ্ছে আমরা জানি। আমরা লিখবো হচ্ছে আমরা জানি। আচ্ছা, আমরা কি জানি? আমরা যে গড়ের সূত্রটি জানি, সেই সূত্রটি কিন্তু এখানে লিখে দেবো। আমরা জানি
গড় সমান রাশিগুলোর যোগফল, তাই না? রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, তাই না? রাশিগুলোর সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? আমরা গড়ের যে সূত্রটি শিখেছি আমরা কিন্তু সেই সূত্রটি এইখানে কিন্তু আমরা লিখে দিলাম। আমরা লিখলাম গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। দেখো, একটি সূত্রকে ব্যবহার করে কিন্তু আমরা সব কয়টি অঙ্ক সমাধান করে ফেলছি, তাই না? আচ্ছা, এবার আমরা এই সমানের নিচে আরও একটি সমান চিহ্ন দেবো। এবার শুরুতে বলা হয়েছে রাশিগুলোর যোগফল, অর্থাৎ আমরা যে 3টি কমলার ওজন মেপেছিলাম, 3টে কমলা কিন্তু 3 রকম ওজন পেয়েছি, তাই না? সেই ওজনের যে যোগফল, সেই যোগফলটাকে কিন্তু আমাদের এবারে বের করতে হবে, অর্থাৎ সেই 3টি ওজনকেই কিন্তু আমাদের এবারে যোগ করতে হবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি কত, প্রথমে কিন্তু আমাদের দেওয়া রয়েছে হচ্ছে 335 গ্রাম। হ্যাঁ, আমরা প্রথমে লিখবো হচ্ছে 335 গ্রাম, 335 গ্রাম। হ্যাঁ, 335 গ্রাম। তারপরে আরেকটির যে ওজন সেটি পাচ্ছি হচ্ছে আমরা 320 গ্রাম, এবং আরও একটির যে ওজন সেটি পেয়েছি হচ্ছে আমরা 371 গ্রাম। এই 3টি ওজন কিন্তু আমরা পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, এবারে এই 3টি ওজনকে যদি আমরা এবারে যোগ করি, দেখো আমরা জানি যোগ করলে কিন্তু শেষে অর্থাৎ ডান পাশ থেকে কিন্তু যোগ শুরু করতে হয়, তাই না? আমরা ডান পাশের 3টে অঙ্ককে যদি যোগ করি, 5 এবং 0কে যোগ করলে হয় 5, এবং এই 5-এর সঙ্গে যদি 1কে যোগ করি তাহলে 5 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 6। আমরা লিখে দিলাম 6। 3 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 5। দেখো, 5-এর সঙ্গে যদি আরও 7কে আমরা যোগ করি তাহলে 5 এবং 7 মিলে হয়ে যায় 12, তাই না? 12-র 2কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের এবারে 1। এবারে দেখো, এখানে দেখতে পাচ্ছি 3 এবং 3 মিলে হয় 6 এবং আরও 3 মিলে হয়ে যায় 9, তাই না? এবং এই 9-এর সঙ্গে হাতে যে 1 রয়েছে, এই 1কে যদি যোগ করি 9 এবং 1 মিলে হয়ে যায় 10। তাহলে এখানে কিন্তু আমরা মোট পাচ্ছি হচ্ছে কত? মোট পাচ্ছি কিন্তু 1026, তাই না? আমরা এখানে লিখতে পারি হচ্ছে 1026। এবারে দেখো, আমরা মাঝখানে কিন্তু একটি ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি, যার কারণে কিন্তু আমরা এই ভাগ চিহ্নটাকে এখানে লিখে দিতে পারি, তাই না? এবং আমাদের শেষে বলা হয়েছে কি রাশিগুলোর সংখ্যা। তাহলে এখানে মোট কতটি রাশি রয়েছে? একটি রাশি, দুইটি রাশি, তিনটি রাশি। যেহেতু 3টি রাশি, তার মানে আমরা এখানে লিখে দেব 3। এবারে আমরা এই 1026কে যদি ভাগ করি 3 দ্বারা তাহলে কত হয়? দেখো, আমরা একটু আলাদা জায়গাতে যদি ভাগটিকে করে দেখি, যেহেতু 3 দ্বারা ভাগ করতে হবে, যার কারণে কিন্তু আমরা শুরুতে লিখবো হচ্ছে 3 এবং মাঝখানে লিখবো হচ্ছে 1026, তাই না? এবার যদি আমরা ভাগ করি, দেখো আমরা শুরুতে দেখবো 3 দ্বারা প্রথমে একটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। এখানে এক অঙ্ক মিলে কিন্তু শুধুমাত্র 1 হয়, তাই না? তাহলে এই 1কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না, যার কারণে 2 অঙ্ক, এই 2 অঙ্ক মানে কি 1 এবং 0, এই দুটি অঙ্ক মিলে হয়ে যায় 10। এই 10কে আমরা এবারে 3 দ্বারা ভাগ করবো, তাই না? আমরা 10কে 3 দ্বারা কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9। আমরা কিন্তু 3 বার ভাগ করতে পারি, তাই না? আমরা 3-এর সঙ্গে আরও 3কে গুণ করলে হয় 3 3-এ 9। এবারে দেখো, এই 10 থেকে 9কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 1। এবারে পাশে থাকে হচ্ছে 2, এই 2কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম। এবং এখন এই 1 এবং 2 মিলে হয়ে গেল 12, তাই না? 3 দ্বারা আমরা 12কে কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 4 অর্থাৎ 4 বার ভাগ করতে পারি, যার কারণে আমরা উত্তর ঘরে লিখে দিলাম 4, এবং 4 যেহেতু হয় 12, আমরা নিচে লিখে দিলাম 12। এখন দেখো, 12 থেকে 12কে বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা দেখো এই নিচে কিন্তু লিখতে পারি 0। আবার যদি আমরা কিছু নাও লিখি তাও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে কি আমরা জানি শুরুতে 0 থাকলে সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, তাই না? এবারে দেখো, আমরা প্রত্যেকটি অঙ্ককেই ভাগ করেছি, শুধুমাত্র বাকি রয়ে গেলো এবারে 6, তাই না? এই 6টাকে এবার সরাসরি আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। এখন 3 দ্বারা আমরা 6কে কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 3 একে 3, 3 দুগুণ 6, অর্থাৎ 2 বার ভাগ করা যায়। আমরা উত্তরের ঘরে লিখে দিলাম 2, এবং 3 দুগুণ যেহেতু 6 হয়, আমরা নিচে লিখে দিলাম 6। এখন দেখো, 6 থেকে 6 চলে গেলে আর কিন্তু কিছুই থাকে না, মানে 0। আমরা জানি নিচে যদি আমরা 0 পেয়ে যাই তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের ভাগ করা হয়ে গেছে। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? 342, তাই না? এটি হচ্ছে কি আমাদের গড় ওজন। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 342। তাহলে আমরা কিন্তু লিখতে পারি কি, আমরা এটি দ্বারা বুঝতে পারি কি যে কমলা 3টির গড় ওজন হচ্ছে 342 কেজি। তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে নির্ণেয় গড় সমান কত? নির্ণেয় গড় সমান হচ্ছে 342। তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটিও খুবই সহজে সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো
বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 2-এর 2 নম্বরে বলা হয়েছে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করি। আচ্ছা, আমাদের বলা হয়েছে কি, দেখো আমাদের কিন্তু শুরুতেই উদ্দীপকে বলা হয়েছিল একটি বাক্সে মোট কমলা ছিল কতটি, 20টি, তাই না? এখন আমাদের এই 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে গড় ওজনের ভিত্তিতে, অর্থাৎ আমরা এই 1 নম্বর অঙ্কটি সমাধান করে কিন্তু পেয়েছি যে এক একটি কমলার গড় ওজন হচ্ছে কত কেজি, 342 কেজি, তাই না? এখন এই যে 342 গ্রাম, তাই না? আমি একটু ভুল বলেছি। দেখো আমরা কিন্তু পেয়েছি যে এক একটি কমলার ওজন হচ্ছে 342 গ্রাম। অর্থাৎ এই যে গড় ওজনটি আমরা নির্ণয় করেছি, এই গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে একটি কমলার ওজন আমরা পেয়েছি 342 গ্রাম, তাহলে 20টি কমলার ওজন কি বেশি হবে না কম হবে? অবশ্যই কিন্তু বেশি হবে। এবং কত গুণ বেশি হবে? নিশ্চয়ই 20 গুণ বেশি হবে, তাই না? একটি কমলার যে ওজন হবে সেই তার সাথে কিন্তু 20টি কমলার ওজন 20 গুণ বেশি হবে, তাই না? তাহলে আমরা এবারে কী করতে পারি, আমরা যেহেতু 342 গ্রাম পেয়েছি একটি কমলার গড় ওজন, যার কারণে এই 342-এর সঙ্গে আমরা এই 20কে গুণ করে দেব, তাহলেই কিন্তু আমরা 20টি কমলার যে মোট ওজন সেটিকে খুবই সহজেই পেয়ে যাব, তাই না? তাহলে আমরা 2 নম্বর দিয়ে কী লিখতে পারি, আমরা 2 নম্বর দিয়ে লিখতে পারি 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই। আচ্ছা, আমরা কিন্তু 1 নং যে অঙ্কটি সমাধান করেছি সেই 1 নং অঙ্কে কিন্তু আমরা পেয়েছি যে একটি কমলার গড় ওজন 342 গ্রাম, তাই না? তাহলে আমরা লিখব হচ্ছে 1 নং থেকে পাই একটি কমলার গড় ওজন আমরা পেয়েছি কত গ্রাম, 342 গ্রাম, তাই না? আমরা এখানে লিখে দিলাম 342 গ্রাম। আমরা লিখলাম 1 নং থেকে পাই একটি কমলার গড় ওজন 342 গ্রাম। সুতরাং আমাদের মোট কয়টি কমলার কথা বলা হয়েছে, আমাদের কিন্তু মোট 20টি কমলার কথা বলা হয়েছে যে 20টি কমলার গড় ওজন কত হবে, তাই না? 20টি কমলার মোট ওজন কত হবে। তাহলে একটি কমলার ওজন যদি 342 গ্রাম হয়, 20টি কমলার ওজন কি বেশি হবে না? নিশ্চয়ই বেশি হবে। এবং কত বেশি হবে? 20 গুণ বেশি হবে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং 20টি কমলার মোট ওজন, আমরা কিন্তু এবারে বের করবো হচ্ছে মোট ওজন, তাই না? মোট ওজন। এখন একটির যে ওজন হবে এর সঙ্গে কিন্তু আমরা যেহেতু 20টি কমলার ওজন বের করবো, যার কারণে কিন্তু এই ওজনের সঙ্গে 20কে আমরা গুণ করে দেব। গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব 20টি কমলার ওজন কত, তাই না? তাহলে আমরা এবারে লিখবো হচ্ছে 342, এর সঙ্গে গুণ করবো আমরা 20কে, তাই না? 20, এবং শেষে কিন্তু আমরা দেখো যেহেতু গ্রাম রয়েছে, দেখো আমরা এখানে লিখে দেবো 20, এবার শেষে যেহেতু গ্রাম রয়েছে আমরা কিন্তু এখানে গ্রাম একই রকমভাবে লিখে দেব। আচ্ছা, এবার যদি আমরা গুণ করি, দেখো 342কে যদি আমরা 20 দ্বারা গুণ করি, আমরা কিভাবে করে গুণ করব, প্রথমে 20-এর যে শূন্য দ্বারা উপরে 3টে অঙ্ককেই গুণ করব, তারপরে নিচে কিন্তু আমরা 2 দ্বারা উপরে 3টে অঙ্ককেই গুণ করব। প্রথমে যদি 0 দ্বারা গুণ করি, 0 দ্বারা 2কে গুণ করলে হয় 2 0 গুণে 0, 0 এবং 4কে গুণ করলে হয় 4 0 গুণে 0, 0 এবং 3কে গুণ করলে হয় 3 0 গুণে 0, কারণ আমরা জানি শূন্যের সঙ্গে যত বড় সংখ্যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু শূন্যই হবে, তাই না? এবারে নিচের লাইনে এসে একটি 0 দিয়ে শুরু করতে হয় আমরা জানি, যার কারণে একটি 0 দিয়ে শুরু করলাম। এখন 2 দ্বারা প্রত্যেকটিকে যদি গুণ করি, 2 দ্বারা 2কে গুণ করলে হয় 2 2 গুণ 4, 2 দ্বারা 4কে গুণ করলে হয় 4 2 গুণ 8, এবং 2 দ্বারা 3কে গুণ করলে হয় 3 2 গুণ 6। তাহলে এই যে দুটি সংখ্যা আমরা পাচ্ছি, এই দুটি সংখ্যাকে যদি যোগ করে দিই, দেখো 0 এবং 0 মিলে হয় 0, 0 এবং 4কে যোগ করলে হয় 4, 0 এবং 8কে যোগ করলে হয় 8, 0 এবং 6কে যোগ করলে হয় 6। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি 6840 গ্রাম, তাই না? আমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখব 6840 গ্রাম। তাহলে এই যে বাক্সে 20টি কমলা রয়েছে, এই 20টি কমলার মোট ওজন হচ্ছে 6840 গ্রাম, তাই না? এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 6840 গ্রাম। আশা করি এই অঙ্কটিও তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। দেখো এই রাফগুলো কিন্তু আমি তোমাদেরকে বারবার বলি, এই রাফগুলো কিন্তু তোমরা খাতার আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? এই অঙ্কের মধ্যে কিন্তু কখনোই এই রাফগুলো তোমরা করে দেখাবে না। এরপরে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে একজন শিক্ষক তার শ্রেণীর শিক্ষার্থীদের ছেলে এবং মেয়ে এই দুইটি আলাদা দলে ভাগ করলেন এবং প্রত্যেক দলকে তাদের পরিবারের সদস্যের গড় সংখ্যা বের করতে বললেন। তারপর শিক্ষার্থীরা নিচের ছকটি বানালো। শ্রেণীর সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের গড় সংখ্যা
নির্ণয় করি। আচ্ছা, আমরা যদি এটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এই উদ্দীপকে আমাদেরকে বলা হয়েছে একজন শিক্ষক তিনি কি করলেন, তার শ্রেণীর যত শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদেরকে তিনি বললেন ছেলে এবং মেয়ে এই দুইটি আলাদা দলে ভাগ করলেন তিনি, তাই না? ছেলেদের একটি দল এবং মেয়েদের একটি দল, এই দুইটি দলে কিন্তু তাদেরকে ভাগ করলেন এবং প্রত্যেক দলকে তাদের পরিবারের সদস্যের গড় সংখ্যা বের করতে বললেন। অর্থাৎ ছেলেদেরকে তিনি বললেন যে তোমাদের পরিবারের যে সদস্যরা রয়েছে সেই সদস্যের গড় সংখ্যা বের করো, এবং মেয়েদের যে দল সেই মেয়েদের দলকেও কিন্তু ঠিক একই কথাই বললেন যে তোমাদের পরিবারে সকলের পরিবারে যে সদস্য রয়েছে সেই সদস্যদের সংখ্যা তোমরা নির্ণয় করে তারপর কি করো, সেখান থেকে গড় সংখ্যা বের করো। এখন এই দেখো আমাদের বলা হয়েছে তারপর শিক্ষার্থীরা নিচের ছকটি বানালো। এই যে ছকটি আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এই ছকটি বানালো। হ্যাঁ, এই ছকে আমরা কি দেখতে পাচ্ছি, শিক্ষার্থীর সংখ্যা, এবং এখানে বলা হয়েছে পরিবারের সদস্যদের গড় সংখ্যা। শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু গড় সংখ্যাটিকে নির্ণয় করেছে, তাই না? দেখো আমাদের যেহেতু এই উদ্দীপকে বলা হয়েছিল দুইটি দলে কিন্তু ভাগ করা হয়েছিল, ছেলেদের একটি দল এবং মেয়েদের একটি দল। এখন এই ছেলেদের দলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী রয়েছে কতজন, এটি যেহেতু শিক্ষার্থীর সংখ্যা, তাহলে ছেলেদের দলে শিক্ষার্থী রয়েছে হচ্ছে 18 জন, এবং এই 18 জনের পরিবারের সদস্যদের গড় সংখ্যা যখন বের করলো তখন কিন্তু গড় সংখ্যা তারা বের করেছে 4.5। অর্থাৎ গড়ে একজন শিক্ষার্থীর পরিবারে হচ্ছে সদস্য রয়েছে 4.5 জন করে, তাই না? আবার মেয়েদের দলে যদি আমরা লক্ষ্য করি, মেয়েদের দলে মোট শিক্ষার্থী ছিল হচ্ছে 12 জন, তাই না? এখন এই 12 জনের পরিবারের সদস্যর সংখ্যা যখন তারা নির্ণয় করেছে, গড় সংখ্যা যখন নির্ণয় করেছে, তখন কিন্তু তাদের একজনের পরিবারে গড়ে 5.3 জন করে সদস্য তারা পেয়েছে, তাই না? এখন আমাদের এবারে কি বের করতে বলা হয়েছে, দেখো আমাদের বলা হয়েছে শ্রেণীর সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের গড় সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ শ্রেণীর সকল শিক্ষার্থী, এখন কিন্তু ছেলে এবং মেয়ে আমাদের আলাদাভাবে করে বের করতে বলা হয়নি, ছেলে এবং মেয়ে সবারটা একসঙ্গে আমাদের কিন্তু এবারে বের করতে হবে। অর্থাৎ সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের গড় সংখ্যা নির্ণয় করো। এই যে ছেলে এবং মেয়ে এই উভয়ের পরিবারে মোট যে কয়জন সংখ্যা রয়েছে, যে কয়জন সদস্য রয়েছে সেই সদস্যদের কিন্তু গড় আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? তাহলে এটিকে আমরা কীভাবে করে নির্ণয় করতে পারি, এটি কিন্তু খুবই সহজ। আচ্ছা দেখো কিভাবে, আমরা প্রথমে বের করব ছেলেদের দলে যেহেতু মোট ছিল কতজন, 18 জন। এখন 18 জনের পরিবারে আমরা বের করেছি কি, আমরা কিন্তু এখানে পেয়েছি যে তাদের পরিবারের গড় সংখ্যা হচ্ছে 4.5, অর্থাৎ একজনের পরিবারে 4.5 জন করে সদস্য কিন্তু রয়েছে, তাই না? তাহলে এই 18 সঙ্গে গুণ করব আমরা 4.5কে। যখন আমরা 4.5কে গুণ করব তখন পেয়ে যাব যে 18 জনের পরিবারে মোট কতজন সদস্য রয়েছে, এবং মেয়েদের দলে রয়েছে 12 জন। এই 12 জনের একজনের পরিবারে কিন্তু সদস্য রয়েছে 5.3 জন, তাই না? তাহলে এই 12 সঙ্গে কিন্তু আমরা এইটিকে গুণ করব। যখন এই দুটিকে গুণ করব তখন আমরা পেয়ে যাব যে মেয়েদের দলে বা এই মেয়ে শিক্ষার্থীদের মোট পরিবারে কতজন সদস্য রয়েছে। যখন আমরা মোট সদস্যটাকে পেয়ে যাব তখন আমরা কি করব, এই মোট সদস্যকে আমরা ভাগ করব হচ্ছে কি দ্বারা, শিক্ষার্থীর সংখ্যা দ্বারা, তাই না? মোট শিক্ষার্থী রয়েছে কতজন, 18 জন এবং 12 জন, এটিকে যোগ করে আমরা যে মোট সংখ্যা পাবো সেই সংখ্যা দ্বারা কিন্তু আমরা ভাগ করব। আচ্ছা দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি ধারাবাহিকভাবে চিন্তা করি। আচ্ছা আমরা যদি একটু ধাপে ধাপে এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, আমাদের প্রথমে বের করতে হবে হচ্ছে পরিবারের সদস্যদের মোট সংখ্যা। অর্থাৎ ছেলেদের পরিবারে মোট কতজন সদস্য রয়েছে এবং মেয়েদের পরিবারে মোট কতজন সদস্য রয়েছে। দেখো ছেলেদের দলে মোট রয়েছে কতজন, 18 জন, তাই না? 18 জনের একজনের পরিবারে কিন্তু রয়েছে 4.5 জন করে। তাহলে 18 জনের পরিবারে কি নিশ্চয়ই 18 গুণ বেশি রয়েছে, যার কারণে আমরা কি করলাম, 18 সঙ্গে গুণ করব হচ্ছে 4.5কে। দেখো আমরা 18 এবং এই 18 সঙ্গে গুণ করলাম 4.5কে। যখন এই দুটিকে গুণ করব তখন আমরা পেয়ে যাব যে এই ছেলেদের পরিবারে মোট কতজন সদস্য রয়েছে, এবং এর সঙ্গে আমরা কি করব, মেয়েদের পরিবারে যে কয়জন সদস্য রয়েছে তাদেরকে যোগ করব না, আমরা তো মোট বের করব, তাই না? যার কারণে দেখো মাঝখানে আমরা একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি। এবারে মেয়েদের পরিবারে মোট কতজন সদস্য রয়েছে এটি কিভাবে বের করব, দেখো যেহেতু মেয়েদের দলে মোট রয়েছে 12 জন করে, তাহলে এই 12 সঙ্গে কিন্তু গুণ করব আমরা 5.3কে, তাই না? তাহলে এই দুটিকে যখন আমরা গুণ করব, দেখো আমরা লিখলাম 12 গুণ 5.3, এই দুটিকে যখন আমরা গুণ করব তখন আমরা পেয়ে যাবো যে মেয়েদের পরিবারে মোট কতজন সদস্য রয়েছে। আচ্ছা তাহলে আমরা যদি একটু এই দুটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা শুরুতে দেখতে পাচ্ছি 18 গুণ 1.5। আমরা যদি এখানে একটু গুণটি কি করি, 18 গুণ হচ্ছে 4.5, তাই না? 4.5।
আমরা যদি এই গুণটিকে করি দেখো, আমরা শুরুতে এই 5 দ্বারা উপরে দুটিকে গুণ করব, তারপরে 4 দ্বারা কিন্তু উপরে দুটিকে গুণ করব। 5 দ্বারা যদি প্রথমে 8কে গুণ করি তাহলে হয় 5 8 40, 40-এর শূন্যকে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের 4, 5 এবং 1কে গুণ করলে হয় 5 1 5, 5-এর সঙ্গে হাতের এই 4কে যোগ করলে কিন্তু হয়ে যায় 9, তাই না? আমরা লিখে দিলাম 9। এবার নিচের লাইনে এসে একটি শূন্য দিলাম। এখন যদি 4 দ্বারা উপরে দুটিকে গুণ করি, 4 এবং 8কে গুণ করলে হয় 4 8 32, এই 32-এর 2কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের এবারে 3, 4 এবং 1কে গুণ করলে হয় 4 1 4, 4 এবং এই হাতে যে 3 রয়েছে, 4-এর সঙ্গে হাতের এই 3কে যোগ করলে কিন্তু হয়ে যায় 7, তাই না? 4 এবং হাতে 3 মিলে কিন্তু হয়ে যায় 7, আমরা এখানে লিখে দিলাম 7। এবার দেখো এই যে দুটি সংখ্যা আমরা পাচ্ছি, এই দুটিকে যদি যোগ করে দিই, 0 এবং 0কে যোগ করলে হয় হচ্ছে 0, 9 এবং 2কে যোগ করলে হয়ে যায় 11, 11-এর 1কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের আরও 1, 7 এবং এই হাতের 1কে যোগ করলে কিন্তু হয়ে যায় 8। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি 810, তাই না? অর্থাৎ এই দুটিকে গুণ করে আমরা কিন্তু মোট পাচ্ছি 810 জন। এতটুকুকে কাজ করে আমরা পাচ্ছি 810 জন, তাই না? অর্থাৎ ছেলেদের পরিবারে মোট কিন্তু রয়েছে 810 জন। এবারে মেয়েদের পরিবারে মোট কতজন সদস্য রয়েছে যদি আমরা এটিকে একটু বের করি, দেখো আমরা যদি এই গুণটিকে এইখানে করি, দেখো আমরা 12 সঙ্গে গুণ করব 5.3কে, তাই না? আমরা 12 সঙ্গে গুণ করব 5.3। আচ্ছা, যদি এই গুণটিকে করি, প্রথমে 3 দ্বারা যদি এই দুটিকে গুণ করি, 3 এবং 2কে গুণ করলে হয় 3 2 6, 3 এবং 1কে গুণ করলে হয় 3 1 3, আমরা নিচে একটি শূন্য দিলাম। এবার যদি 5 দ্বারা গুণ করি, 5 দ্বারা 2কে গুণ করলে হয় 5 2 10, এই 10-এর শূন্যকে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের এবারে 1। এখন আমরা 5 দ্বারা 1কে যদি গুণ করি তাহলে হয়ে যায় 5 1 5, 5 এবং হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 6, তাই না? 5-এর সঙ্গে 1কে যোগ করলে হয়ে যায় 6। তাহলে এখানে আমরা কিন্তু মোট পাচ্ছি কত, দেখো আমরা কিন্তু মোট পাচ্ছি হলো 6 এবং 0কে যোগ করলে হয়ে যায় হচ্ছে 6, 3 এবং 0কে যোগ করলে হয়ে যায় 3 এবং 6-এর 6কেই কিন্তু আমরা এখানে লিখে দিব, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি 636। তাহলে এই দুটিকে গুণ করে কিন্তু আমরা পাচ্ছি 636। এবারে এই যে দুটি সংখ্যা আমরা পাচ্ছি, দেখো ছেলেদের পরিবারে মোট সদস্য রয়েছে 810 জন এবং মেয়েদের পরিবারে রয়েছে 636 জন। এখন এই ছেলে এবং মেয়ে এই উভয়ের পরিবারে মোট কতজন সদস্য রয়েছে এই দুটিকে কিন্তু আমরা যোগ করব। দেখো এই মাঝখানে কিন্তু আমরা একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি, এই দুটিকে যদি যোগ করি, দেখো আচ্ছা আমাদের কিন্তু এখানে একটু ভুল হয়েছে, সেটি হচ্ছে কি, দেখো এই যে দশমিকটা রয়েছে 5.3, এই দশমিকটাকে কিন্তু আমরা এই উত্তরের ঘরে এসে লিখিনি, তাই না? আমাদের কিন্তু দশমিকটাকে উত্তরের ঘরে বসাতে হবে। আমরা দশমিকটাকে কীভাবে বসাবো? আমরা জানি এই যে ডান পাশের যে সংখ্যা রয়েছে, আমরা ডান পাশ থেকে দেখব যে ডান পাশের থেকে কতটি অঙ্কের আগে দশমিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অঙ্কের আগে কিন্তু দশমিক রয়েছে, যার কারণে কিন্তু আমরা উত্তরে এসেও এক অঙ্কের আগে, অর্থাৎ এইখানে কিন্তু দশমিকটাকে আমরা বসিয়ে দেবো, তাই না? এই 6-এর আগে কিন্তু দশমিকটাকে আমরা বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল 63.6। তাহলে আমরা এইখানেও লিখে দেবো 63.6। এবং একই রকমভাবে দেখো এইখানের দশমিকটাও কিন্তু আমাদের বসানো হয়নি, তাই না? আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি একটি অঙ্কের আগে দশমিক রয়েছে, যার কারণে উত্তরে এসেও কিন্তু একটি অঙ্কের আগে আমাদের দশমিক বসাতে হবে। একটি অঙ্ক মানে 0, এই একটি অঙ্কের আগে যদি আমরা এখানে দশমিক বসাই তাহলে হয়ে গেল 81.0। আমরা এখানেও লিখে দেবো 81.0, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখো আমরা এইখানে কিন্তু পাচ্ছি, আমরা দেখো আমি এই প্রত্যেকটিকে কেটে দিলাম। আমরা যদি আরও সুন্দরভাবে লিখি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 81.0 এবং এইখানে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে, এখানে আমরা কত পাচ্ছি, আমরা কিন্তু এখানে পাচ্ছি হচ্ছে 63.6, আমরা পাচ্ছি হচ্ছে 63.6। তাহলে এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করি, দেখো এখানে আমরা দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা শুরুতে যোগ করব। দেখো দশমিকের পরে এখানে রয়েছে 0, এখানে রয়েছে দশমিকের পরে 6, তাহলে 0 এবং 6কে যোগ করলে কিন্তু হয়ে যায় 6, আমরা এখানে লিখে দিলাম 6। এবারে এই দেখো এখানে কিন্তু একটা দশমিক দেখতে পাচ্ছি, আমরা এই দশমিকটাকে একই রকমভাবে দশমিকের জায়গাতে রেখে দেবো। এবার দশমিকের আগে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 1 এবং এখানে রয়েছে 3, তাহলে 1 এবং 3কে যোগ করলে হয়ে যায় 4, আমরা লিখে দিলাম 4। এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি রয়েছে 8, এখানে রয়েছে 6, তাহলে 8 এবং 6কে যদি আমরা যোগ করি তাহলে কত হয়েছে, আমরা জানি 8 এবং 6কে যোগ করলে কিন্তু হয়ে যায় 14, আমরা এখানে লিখে দেবো 14, তাই না? তাহলে আমরা মোট পাচ্ছি কত, আমরা কিন্তু মোট পাচ্ছি 144.6, তাই না? আচ্ছা, তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা বুঝতে পারি পরিবারের সদস্যদের মোট সংখ্যা, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ের পরিবারের মোট সদস্য রয়েছে 144.6 জন, তাই না? এবারে আমরা কি করব, আমরা এবারে করব হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা বের করব, তাই না? এবারে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা কীভাবে বের করব? ছেলেদের দলে রয়েছে 18 জন, মেয়েদের দলে রয়েছে 12 জন, তাহলে এই 18 এবং 12কে যদি যোগ করি তাহলে কিন্তু মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে যাব।
দেখো যদি এই দুটিকে যোগ করি, আমরা শেষের দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করি, দেখো শেষে এখানে রয়েছে 8, এখানে শেষে রয়েছে 2, তাহলে 8 এবং 2কে যোগ করলে কিন্তু হয়ে যায় 10। 10-এর শূন্যকে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের এবারে 1। এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে 1, এখানে রয়েছে 1, 1 এবং 1কে যোগ করলে হয় 2, 2 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 3, আমরা এখানে লিখে দিলাম 3। তাহলে আমরা মোট কিন্তু শিক্ষার্থীর সংখ্যা পাচ্ছি 30 জন, তাই না? তাহলে মোট পরিবারের সদস্য সংখ্যা পাচ্ছি হচ্ছে 144.6 জন এবং মোট শিক্ষার্থীর সংখ্যা পাচ্ছি হচ্ছে আমরা 30 জন। এখন এই সদস্যদের সংখ্যাকে যদি আমরা 30 দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে পরিবারের সদস্যদের গড় সংখ্যা কত, তাই না? তাহলে আমরা এবারে কি করব, এই 144.6কে ভাগ করব 30 দ্বারা। আমরা এখানে লিখব কি, আমরা কিন্তু এখানে লিখব এবারে 144.6 ভাগ করবো এটিকে কত দ্বারা, আমরা কিন্তু এটিকে ভাগ করব 30 দ্বারা। 30 দ্বারা সমান আমরা ভাগ করে যে উত্তরটি পাবো, এইখানে কিন্তু আমরা সেই উত্তরটিকে লিখে দেবো। আচ্ছা চলো আমরা যদি আলাদা জায়গাতে এটিকে একটু ভাগ করার চেষ্টা করি। বন্ধুরা, যদি আমরা 144.6কে 30 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি করব, শুরুতে কিন্তু আমরা লিখব 30, আমরা শুরুতে লিখলাম 30 এবং মাঝখানে লিখবো হচ্ছে 144.6। এবার যদি ভাগ করি, দেখো আমরা শুরুতেই দেখবো যে 30 দ্বারা এক অঙ্ককে ভাগ করা যায় কিনা। এক অঙ্ক আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 1 রয়েছে, 1কে তো 30 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? এরপরে দেখবো যে 2 অঙ্ককে ভাগ করা যায় কিনা। 2 অঙ্ক মিলে হয়ে গেল কত, 1 এবং 4, এই দুটি অঙ্ক মিলে হয়ে গেল 14। 14কেও কিন্তু 30 দ্বারা ভাগ করতে পারবো না। তারপর আমরা দেখবো 3 অঙ্ককে ভাগ করা যায় কিনা। 3 অঙ্ক মিলে হয়ে যায় 144। 144কে কিন্তু 30 দ্বারা আমরা ভাগ করতে পারবো। তাহলে 144কে যদি আমরা 30 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা দেখব যে 30-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 144-এর সবচাইতে কাছের ছোট সংখ্যাটিকে পেতে পারি, তাই না? 144-এর চাইতে কিন্তু বড় হলে হবে না, 144-এর চাইতে ছোট হতে হবে অথবা ওর সমান হতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? আমরা দেখব যে 30-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 144-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পাই। আমরা যদি 4 দ্বারা প্রথমে একটু গুণ করি, দেখো 4 এবং 0কে গুণ করলে হয় 4 0 0, 4 এবং 3কে গুণ করলে হয় 3 4 12, আমরা পাচ্ছি হচ্ছে 120। আবার 30কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, দেখো কত হয়, 5 0 0, 3 5 15, 150 হয়ে যায়। তাহলে 150 কিন্তু 144-এর চাইতে বড়, যার কারণে এটিকে কিন্তু আমরা নিতে পারবো না। আমরা নেব কাকে, এই 4কে কিন্তু নেব। 4 দ্বারা গুণ করে যেহেতু 120 পাই, যার কারণে 4কেই কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে নিব। আমরা এখানে লিখব 4 এবং 4 দ্বারা গুণ করে যেহেতু 120 পাচ্ছি, এই 120কে লিখবো আমরা নিচে। এখন এই 144 থেকে যদি 120কে আমরা বিয়োগ করি, 4 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 4, 4 থেকে 2 চলে গেলে থাকে আরও 2, 1 থেকে 1 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, তাই না? আচ্ছা, এবারে আমরা পাচ্ছি এখানে শুধুমাত্র 24। এই 24কে 30 দ্বারা কিন্তু ভাগ করতে আমরা পারবো না, কারণ 24 কিন্তু ছোট, 30-এর চাইতে ছোট। এখন আমরা কি করব, এই 24কে কিন্তু বড় বানাবো। এবারে কিভাবে বড় বানাবো, দেখো এই যে দশমিকটা রয়েছে, এই দশমিকটাকে আমরা এইখানে অর্থাৎ উত্তরের ঘরে আগে আমরা নিয়ে যাব। যখন আমরা এই দশমিকটাকে উত্তরের ঘরে নিয়ে যাব, তখন কিন্তু দেখো দশমিকের পাশে একটি 6 রয়েছে, এই 6টাকে সরাসরি আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো, তাই না? আচ্ছা, যখন 6কে নিচে নামিয়ে নিয়ে আসলাম, তখন এখানে মিলে মোট কিন্তু হয়ে গেল 246। এবার আমরা দেখব 30-এর সঙ্গে কতকে গুণ করলে 246-এর সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। দেখো আমরা যদি 30-এর সঙ্গে যদি এবারে আমরা 8কে গুণ করি, দেখি কত হয়। 8 0 গুণে 0, 3 8 24, মোট কিন্তু হয় 240। এটি কিন্তু 246-এর সবচাইতে কাছের সংখ্যা। আবার যদি 9 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু ওর চাইতে অনেক বড় হয়ে যাবে, তাই না? যার কারণে এই 8কেই আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি। 8কে লিখবো আমরা এখানে উত্তরের জায়গাতে, এবং 8 দ্বারা গুণ করে যেহেতু পাই 240, আমরা লিখে দেবো 240। এখন এই 246 থেকে 240কে যদি বিয়োগ করি, দেখো 6 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 6, 4 থেকে 4 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0, 2 থেকে 2 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা কিন্তু শুধুমাত্র পাচ্ছি এখানে 6। এখন এই 6কে আমরা কিভাবে করে বড় বানাবো? 6কে তো আমরা 30 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? যার কারণে আমরা এবারে কি করতে পারি, দেখো আমরা যেহেতু এইখানে একটু দশমিক পেয়ে গেছি উত্তরের ঘরে, আমরা জানি উত্তরের ঘরে দশমিক পেয়ে গেলে এইখানে আমাদের যে কয়টি শূন্য দরকার, আমরা কিন্তু সেই কয়টি শূন্য চাইলে ব্যবহার করতে পারি, তাই না? আমরা শুরুতে একটি শূন্য দিলাম এবং এই শূন্যটিকে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম। এখন যখন এই পাশে আমরা শূন্য নিয়ে আসলাম, তখন দেখো 6 এবং 0 মিলে হয়ে গেল 60। এবারে আমরা দেখব যে 30-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 60 পাই। আমরা জানি 30 একে 30, 30 দুগুণ 60, অর্থাৎ 2 বার গুণ করলে 30 দুগুণ হয়ে যায় 60। দেখো এই 60-এর সঙ্গে কিন্তু মিলে গেল, 60 থেকে 60কে বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা নিচে যেহেতু 0 পেয়ে গেছি, তার মানে বুঝতে পারি কি আমাদের ভাগ করা হয়ে গেছে। আমরা উত্তর পাচ্ছি 4.82। এটি হচ্ছে কি আমাদের উত্তর, তাই না?
4.82। তাহলে আমরা এই উত্তরটিকে কিন্তু আমরা এবারে লিখে দেবো। দেখো আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা যেহেতু আমরা 144.6কে 30 দ্বারা ভাগ করে উত্তর পেয়েছি 4.82, আমরা এখানে সমান সমান চিহ্ন দিয়ে লিখব 4.82। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি কি, এটি দ্বারা আমরা বুঝতে পারি যে এক একজনের পরিবারের গড় সদস্য হচ্ছে 4.82 জন, তাই না? এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।